এসএসসি 2026-এর বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি আরও একটি ইতিহাস ক্লাস। এর আগের ক্লাসে আমরা বিশ্ব সভ্যতার চ্যাপ্টারে 50টা এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যদি সেই ক্লাসটা না দেখে থাকো তাহলে এখনই আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আর আমাদের চ্যানেলে শুধু ইতিহাসই নয়, বরং তোমাদের জন্য স্পেশালি মানবিকের সকল সাবজেক্টের রেগুলার ক্লাস পাবলিশ করা হচ্ছে। সেই ক্লাসগুলো দেখার জন্য তোমরা রেগুলারলি আমাদের চ্যানেল ফলো করবে এবং কমেন্টে দেওয়া লিঙ্কে যে তোমরা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, যাতে এই স্লাইড বা পিডিএফগুলো তোমরা পেতে পারো। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, আজকে আমরা দেখব তোমাদের চতুর্থ অধ্যায়, অর্থাৎ প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 40টা এমসিকিউ। এখানে দেখো প্রথমে কি বলছে, সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ক বল্লাল সেন, খ সামন্ত সেন, গ হেমন্ত সেন, ঘ বিজয় সেন। তাহলে যখন তোমাদের প্রশ্নে বলবে সেন বংশের প্রতিষ্ঠাতাকে, তখন এটার উত্তর হবে সামন্ত সেন। কিন্তু সামন্ত সেন কিন্তু প্রতিষ্ঠাতা হলেও কোনো রাজ্য তিনি সঠিকভাবে স্ট্যাবলিশ করে যান নাই। সেই কারণে সেন বংশের প্রথম শাসক আবার ধরা হয় সামন্ত সেনের পুত্র হেমন্ত সেনকে। তাহলে যদি আসে যে প্রথম শাসক, অথবা প্রথম সার্থক শাসক বা সার্থক রাজা, এটা যদি আসে প্রশ্নে, তাহলে তোমরা অবশ্যই উত্তর করবে হেমন্ত সেন। তখন কিন্তু আর সামন্ত সেন উত্তর হবে না। আচ্ছা, তাহলে এরপরে কি বলছে, 2 নম্বর প্রশ্ন, দানসাগর গ্রন্থের লেখক কে? এটাও সেন বংশের থেকেই প্রশ্নটা আসছে। আচ্ছা, তাহলে আমরা দেখি অপশনগুলো। ক বিজয় সেন, খ সন্ধ্যাকর নন্দী, গ উমাপতি ধর, ঘ বল্লাল সেন। তাহলে দানসাগর গ্রন্থের লেখক কে? এটার উত্তর হবে বল্লাল সেন। সেন বংশের রাজারা যারা ছিলেন তাদের কিন্তু নামগুলো মনে রাখা অনেক ইজি, কারণ মিলায় মিলায় নাম আছে এবং মাত্র 5 জন শাসক ছিলেন। প্রথমে ছিলেন সামন্ত সেন, তারপরে হচ্ছে হেমন্ত সেন, তারপরে হচ্ছে বিজয় সেন, তারপরে হচ্ছে বল্লাল সেন, তারপরে হচ্ছে লক্ষণ সেন। তাহলে দেখো মিল আছে কিন্তু, সামন্ত হেমন্ত, বিজয় বল্লাল, তারপরে হচ্ছে লক্ষণ সেনের মাধ্যমে সেন বংশের পতন হয়। আচ্ছা, তাহলে দেখো এরপরের প্রশ্ন 3, গুপ্তদের রাজধানী কোথায় ছিল? ক গৌড়, খ পুণ্ড্রনগর, গ সমতট, ঘ চন্দ্রদ্বীপ। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে পুণ্ড্রনগর। তাহলে গুপ্তদের রাজধানী ছিল পুণ্ড্রনগরে। পুণ্ড্রনগরটা এখন কোথায়? আমাদের যে বগুড়া আছে, বগুড়ার যে মহস্থানগড় আছে, সেটাকেই আমরা আগে পুণ্ড্রনগর নামে জানতাম। আচ্ছা, তো এই জায়গায় হচ্ছে গুপ্তদের রাজধানী ছিল, এবং এটা কিন্তু পুণ্ড্রনগর যে জায়গাটা আছে, এটা কিন্তু হিস্টোরিক্যালি অনেক সিগনিফিকেন্ট। এখানে শুধু গুপ্তদের রাজধানী ছিল এরকম না, এখানে কিন্তু অন্যান্য যে বংশগুলো আছে, যেমন দেব বংশ, খড়গ বংশ, তারপরে হচ্ছে পাল বংশ, প্রত্যেকটা বংশেরই কিন্তু কোনো না কোনো ইম্পর্টেন্ট কাজ এই জায়গাটাতে সম্পাদিত হতো। তো পুণ্ড্রনগর জায়গাটা কিন্তু হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে দেখি অশোক কোন বংশের রাজা ছিলেন? ক পাল, খ সেন, গ গুপ্ত, ঘ মৌর্য। তাহলে অশোক কোন বংশের রাজা ছিলেন? মৌর্য বংশের রাজা ছিলেন, এবং ওনাকে বলা হয় মৌর্য বংশের সব থেকে সফল রাজা বা মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক বলা হয় ওনাকে। আচ্ছা, এরপরে দেখি 5 নম্বর প্রশ্ন, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ক চন্দ্রগুপ্ত মৌর্য, খ অশোক, গ সমুদ্রগুপ্ত, ঘ হর্ষবর্ধন। তাহলে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, তাহলে এখানে দেখো এর আগের প্রশ্নে আমরা কি দেখেছিলাম, যে মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা বা সব থেকে সফল রাজা তখন হচ্ছে অশোক, কিন্তু অশোক কিন্তু মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন না। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। আচ্ছা, অশোক ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের নাতি। আচ্ছা, এরপরে দেখি 6, গৌড়ের শাসক হিসেবে পরিচিত কে? ক শশাঙ্ক, খ গোপাল, গ ধর্মপাল, ঘ দেবপাল। গৌড়ের শাসক হচ্ছেন শশাঙ্ক। 7, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ক গোপাল, খ ধর্মপাল, গ দেবপাল, ঘ মহিপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। গোপালের শাসন ব্যবস্থা বা গোপাল আসলে ক্ষমতায় যেভাবে আসেন, সেই ঘটনাটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। শশাঙ্কের মৃত্যুর পরে বাংলায়
প্রায় 150-200 বছর ধরে কিন্তু বিশাল অরাজকতা চলেছে। কারণ সেই সময় আসলে পার্মানেন্টলি ক্ষমতা কোনো একজনের হাতে ছিল না বা একটা বংশের হাতে ছিল না, প্রত্যেকেই ক্ষমতার জন্য একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় রাহাজানি, অরাজকতা, নৃশংসতা এরকম ছিল। এই পিরিয়ডটাকে বা এই পর্যায়টাকে আমরা কি বলি? মাৎস্যান্যায়। মাৎস্যান্যায়টা কি? যখন পুকুরের বড় বড় মাছ ছোট মাছকে গিলে ফেলে, সেই সময়টাকে আমরা বলি মাৎস্যান্যায়। তাহলে এখানে আসলে মানে এই সময়ের সাথে মাছের উদাহরণটা কেন দেওয়া হলো? কারণ মানে এই সময়টাতে বড় বড় যারা জমিদার ছিলেন বা যারা একটু আধিপত্যবাদী ছিলেন, তারা ছোটদের উপরে, তাদের যারা নিম্নতন ছিল তাদের উপরে অনেক অত্যাচার করত। তো সে কারণে এখানে বড় মাছ ছোট মাছকে গিলে ফেলার যে কাল্পনিক উদাহরণটা আছে, সেটাকে মাৎস্যান্যায় হিসেবে এই ইতিহাসের এই সময়ের সাথে ইনক্লুড করা হয়েছে বা জুড়ে দেওয়া হয়েছে। তাহলে এই মাৎস্যান্যায় এই পিরিয়ডটার বা এই পর্যায়টার সমাপ্তি কিভাবে হয়? সমাপ্তি হয় গোপালের ক্ষমতা আরোহণের মধ্য দিয়ে। এবং গোপাল কিন্তু কোনো যুদ্ধ করে ক্ষমতায় এসেছিলেন এরকম না, সেই এলাকার মানুষজন তাকে যোগ্য বিবেচনা করে তাকে সিংহাসনে নিয়ে এসেছিলেন। গোপালের যারা বাবা ছিলেন বা দাদা ছিলেন, বপ্পট ছিলেন তার বাবা বা পিতা, আর তার পিতামহ বা দাদা ছিলেন দ্বৈত বিষ্ণু। বপ্পট বা দ্বৈত বিষ্ণু কেউ কিন্তু কোনো রাজা বা বাদশাহ এরকম পরিবারের ছিলেন না, তারা কিন্তু খুবই সাধারণ মানুষ ছিলেন। গোপাল সম্পূর্ণ নিজের যোগ্যতার মাধ্যমে সিংহাসনে আরোহণ করেছিলেন। আচ্ছা, তাহলে পরেরটাই চলে যায়। রাজা শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? রাজা শশাঙ্কের রাজধানী ছিল গৌড়ে, বা আমরা যদি আরেকটু স্পেসিফিকভাবে বলি, গৌড়ের আরেকটা নাম হচ্ছে কর্ণসুবর্ণ। কর্ণসুবর্ণে রাজা শশাঙ্কের রাজধানী ছিল। রাজা শশাঙ্ক কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম শাসক ছিলেন রাজা শশাঙ্ক। আচ্ছা, নিচের উদ্দীপকটি পড়ে 9 ও 10 নম্বর প্রশ্নের উত্তর দাও। বিভাগ থেকে জেলা, থেকে উপজেলা, ইউনিয়ন, গ্রাম। তাহলে এখানে দেখো বড় থেকে ছোট একটা ডিভিশনের মতো করা হয়েছে, যে বিভাগ সবচেয়ে বড়, তারপরে হচ্ছে জেলা, তারপরে হচ্ছে উপজেলা, তারপরে হচ্ছে ইউনিয়ন, তারপরে হচ্ছে গ্রাম। মানে এখানে বড় থেকে ছোট হিসেবে সাজানো হয়েছে। তাহলে এই সাজানোটা দেখে আমরা কি কি ভাবতে পারি যে এটা কোনটা সম্পর্কে বলা হচ্ছে, কোন জায়গার সম্পর্কে বা কোন শাসনামল সম্পর্কে বলা হচ্ছে। তাহলে 9 নম্বর প্রশ্ন কি? উদ্দীপকটি প্রাচীনকালে বাংলার কোন যুগের শাসন ব্যবস্থার স্তর বিন্যাসের প্রতিনিধিত্ব করে? ক. গুপ্ত শাসন ব্যবস্থার, খ. পাল শাসন ব্যবস্থার, গ. সেন শাসন ব্যবস্থার, ঘ. মুঘল শাসন ব্যবস্থার। তাহলে এটা উত্তর কি হবে? গুপ্ত শাসন ব্যবস্থার। গুপ্ত শাসন ব্যবস্থায় কিন্তু প্রথম যে প্রাচীন বাংলায় একটা স্তর বিন্যাস করা হয়েছিল বা একটা হায়ারার্কি তৈরি করা হয়েছিল, যে এই 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 পুরা জায়গাটা, বড় জায়গাটা হচ্ছে বিভাগ, তার থেকে একটু ছোট জেলা, তার থেকে ছোট উপজেলা, তার থেকে ছোট ইউনিয়ন, গ্রাম। তাহলে এই স্তর বিন্যাসগুলো করার মাধ্যমে কিন্তু প্রশাসনিক সুবিধা হয়। একজন শাসকের পক্ষে কিন্তু বড় একটা এলাকা শাসন করা সবসময় সম্ভব হয় না ভালোভাবে, তো সেই কারণে এই স্তর বিন্যাসগুলো প্রয়োজন হয়। আচ্ছা, তাহলে উক্ত শাসন ব্যবস্থার প্রধান স্তর কি ছিল? ক. উপরিক, খ. ভুক্তি, গ. সুবিন্যস্ত, ঘ. প্রশাসনিক স্তর। তাহলে এটার প্রধান স্তর যেটা ছিল সেটার নাম হচ্ছে ভুক্তি। আচ্ছা, এরপরের প্রশ্নে চলে যাই। নিচের উদ্দীপকটি পড়ে 11 ও 12 নম্বর প্রশ্নের উত্তর দাও। রাজা রমেশ ক অঞ্চলের শাসক ছিলেন? শাসক হিসেবে তিনি যথেষ্ট খ্যাতি লাভ করেছিলেন। তার শাসন আমলে ধর্মীয় সম্প্রীতি বজায় ছিল। তাহলে এখানে দেখো কি পয়েন্ট কি? ধর্মীয় সম্প্রীতি। ধর্মীয় সম্প্রীতি বজায় ছিল। তিনি বিভিন্ন স্থানে অনেক শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন, যা তাকে ইতিহাসে অমরত্ব প্রদান করেছে। তাহলে 11 নম্বর প্রশ্ন কি? উদ্দীপকে কোন শাসকের কর্মকাণ্ড প্রতিফলিত হয়েছে? ক. শশাঙ্ক, খ. ধর্মপাল, গ. হেমন্ত সেন, ঘ. দেবপাল। তাহলে এটার উত্তর হবে ধর্মপাল। ধর্মপালকে কিন্তু পাল শাসনামলের বা পাল রাজবংশের শ্রেষ্ঠতম শাসক হিসেবে বিবেচনা করা হয় ধর্মপালকে। শ্রেষ্ঠ শাসক ধর্মপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের পুত্র বা ছেলে, আর ধর্মপালের ছেলে ছিলেন দেবপাল। গোপাল, ধর্মপাল, দেবপাল এই তিনটা নামই পাল শাসনামলে অনেক বেশি প্রমিনেন্ট। তাদের শাসনামলে পাল বংশকে একদম
তাদের সর্বোচ্চ উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। দেবপালের মৃত্যুর পর থেকে পাল বংশ আস্তে আস্তে তাদের ডাউনফলের দিকে চলে যায়। আচ্ছা, এরপরে দেখি 12 নম্বর, শিক্ষাক্ষেত্রে উক্ত শাসকের অবদানগুলো হলো: 1 বৌদ্ধবিহার নির্মাণ, 2 পণ্ডিতদের দ্বারা রাজসভা অলঙ্করণ, 3 বিভিন্ন স্থানে শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। এখানে সঠিক হচ্ছে বৌদ্ধবিহার নির্মাণ এবং বিভিন্ন স্থানে শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা। পণ্ডিতদের দ্বারা রাজসভা অলঙ্করণ এটা ভুল, তাহলে এটা 1 ও 3 হবে সঠিক উত্তর। এখানে পণ্ডিতদের দ্বারা রাজসভা অলঙ্করণ ভুল কেন? পাল বংশের যারা রাজা ছিলেন তারা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। তৎকালীন বাংলায় কিন্তু হিন্দু ধর্মাবলম্বী বা সনাতন ধর্মাবলম্বী মানুষের সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু তারপরও বৌদ্ধ ধর্মাবলম্বী হওয়ার পরও তারা কিন্তু এই হিন্দু ধর্মাবলম্বী যারা ছিলেন তাদের প্রজা, তাদের উপর কিন্তু তারা কোনো ধরনের অত্যাচার করেন নাই, বরং তারা তাদের যারা প্রজা ছিল এবং তাদের প্রজাদের মধ্যে যারা অনেক জ্ঞানীগুণী পণ্ডিত ছিল তাদেরকে কিন্তু তারা নিতেন তাদের রাজসভায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার জন্য। কিন্তু এখানে পণ্ডিতদের দ্বারা রাজসভা অলঙ্করণ এটা হবে না, কারণ হচ্ছে যে বৌদ্ধ ধর্মের যারা আছেন, মানে এখানে কিন্তু পণ্ডিত বলতে বোঝাচ্ছে যে বৌদ্ধ ধর্মের যারা আছেন তাদেরকে নিয়ে শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে বা তাদের প্রশাসনের ক্ষেত্রে তারা শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদেরকেই যে নিতেন, ব্যাপারটা কিন্তু এরকম না। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর হবে 1 ও 3। আচ্ছা, এরপরে কি হবে? উদ্দীপকটি পড়ো এবং 13 ও 14 নং প্রশ্নের উত্তর দাও। রায়গঞ্জ ইউনিয়নে সুদীর্ঘকাল শান্তিপূর্ণভাবে শাসন কাজ পরিচালিত হয়ে আসছে, কিন্তু অদক্ষ ও দুর্বল চেয়ারম্যান দুর্জয়ের শাসনামলে বিভিন্ন কারণে স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এক পর্যায়ে সুমনের নেতৃত্বে জনগণ বিদ্রোহ করে সুমনকে তার পদ থেকে সরিয়ে দেয়। তাহলে এখানে একটা হাইপোথেটিক্যাল সিনারিও দেওয়া আছে। এখান থেকে প্রশ্ন কি? 13 নম্বর প্রশ্ন হচ্ছে, রায়গঞ্জের বিদ্রোহী নেতা সুমনের মধ্যে ইতিহাসের কোন বিদ্রোহী নেতার আদর্শ প্রতিফলিত হয়েছে? তাহলে এখানে দেখো, এখানে কোন ঘটনাটাকে ইঙ্গিত করা হচ্ছে? শান্তিপূর্ণভাবে সুদীর্ঘকাল শাসন কার্য পরিচালনা হয়েছে একটা জায়গায়, তাহলে এখানে আমরা ধরতে পারি যে এখানে পাল শাসন আমলের কথা বলা হয়েছে, কারণ সুদীর্ঘকাল পাল শাসন আমল কত বছর স্থায়ী ছিল? 400 বছর। তাহলে এখানে আমরা ধরতে পারি যে এটা পাল শাসন আমলের কথা বলা হচ্ছে। আচ্ছা, কিন্তু অদক্ষ ও দুর্বল চেয়ারম্যান দুর্জয়ের শাসন আমলে, তাহলে এরকম অদক্ষ এবং দুর্বল কিন্তু পাল বংশেও একজন ছিলেন, তিনি হচ্ছেন রাজা দ্বিতীয় মহিপাল। তাহলে পাল বংশের রাজাদের নামগুলো শুনলে একটু অদ্ভুত লাগে না? প্রথম মহিপাল, দ্বিতীয় মহিপাল, প্রথম বিগ্রহপাল, দ্বিতীয় বিগ্রহপাল। তখন মনে হয় এত বেশি নামের, এখন তো আমরা অনেক রকম নামের ফ্যাশন দেখি, তখন এত বেশি নামের প্রচলন ছিল না, তো তখন মা বাবারা একই নাম বারবার রাখতো, তো এই জন্য হচ্ছে প্রথম দ্বিতীয় এরকম। আচ্ছা, তাহলে দ্বিতীয় মহিপাল হচ্ছেন একজন অদক্ষ এবং দুর্বল শাসক ছিলেন, এবং দ্বিতীয় মহিপালের সময়ে যেহেতু তার মানে শাসনামলে এবং তার রাজ্যে তিনি সঠিকভাবে পরিচালনা করতে পারছিলেন না, দেখাশোনা করতে পারছিলেন না তার রাজ্যটা, সেই কারণে কিন্তু স্বাভাবিকভাবে তাদের প্রজাদের মধ্যে তার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা তৈরি হয় যে আমাদের রাজা তো আমাদেরকে ঠিকমতো শাসন করতে পারছে না বা দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারছে না। তো যেখানে নেগেটিভ ইমোশন তৈরি হবে বা যেখানে রাজার প্রতি একটা ক্ষোভ তৈরি হবে, সেখানে কি হবে? বিদ্রোহ হবে। তো স্বাভাবিকভাবে দ্বিতীয় মহিপালের বিরুদ্ধেও বিদ্রোহ হয়েছিল। এই বিদ্রোহটা ইতিহাসে কৈবর্ত বিদ্রোহ নামে পরিচিত। কৈবর্ত বিদ্রোহের নেতৃত্বে ছিলেন দিব্য। তাহলে এখানে একজন বিদ্রোহী নেতার কথা বলা হয়েছে, এটার উত্তর হবে দিব্য। আচ্ছা, এরপরে দেখি, চেয়ারম্যান দুর্জয়ের মতো উক্ত নেতার ক্ষমতাচ্যুতির কারণ। তাহলে উক্ত নেতা বলতে এখানে হচ্ছে, যদিও এটা তোমাদের প্রশ্নে নেই, তবে উক্ত নেতা বলতে এখানে বলা হচ্ছে দ্বিতীয় মহিপালের কথা। আচ্ছা, তাহলে উক্ত নেতার ক্ষমতাচ্যুতির কারণ: 1 বিদ্রোহ দমনে ব্যর্থতা, 2 শাসক হিসেবে অদক্ষতা, 3 জনগণের সমস্যা সমাধানে অপারগতা। এটা প্রত্যেকটাই হবে। আচ্ছা, 15 রাজা মহিপাল কত বছর রাজত্ব করেছিলেন? ক 40 বছর, খ 50 বছর, গ 60 বছর, ঘ 70 বছর। রাজা মহিপাল, এখানে কিন্তু শুধু মহিপাল, তো এখানে প্রথম মহিপালের কথা বলা হচ্ছে। প্রথম মহিপাল কিন্তু সাকসেসফুল রাজা ছিলেন
এবং অনেক বছর পরে মানে গোপাল, ধর্মপাল, দেবপাল এই তিনজনের পরে কিন্তু পাল বংশ আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছিল। অনেক বছর পরে রাজা মহিপাল যখন ক্ষমতা নিয়েছিলেন তখন কিন্তু তিনি পাল বংশকে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পেরেছিলেন এবং তিনি 50 বছর শাসন করেছিলেন। তো এই জায়গাটা কিন্তু কনফিউজ হবে না যে একজন আছেন দুর্বল এবং অদক্ষ রাজা, তিনি হচ্ছেন দ্বিতীয় মহিপাল, আর প্রথম মহিপাল বা শুধু মহিপাল যখন বলা হবে তখন বুঝতে হবে যে একজন দক্ষ শাসককে বোঝানো হচ্ছে এবং তার সময় স্টেবিলিটি ছিল, এই কারণে কিন্তু তিনি দীর্ঘ 50 বছর শাসন করতে পেরেছিলেন। আচ্ছা, এরপরে দেখি দক্ষিণ বাংলার প্রথম সার্বভৌম শাসকের নাম কি। এটা হচ্ছে আমি তোমাদেরকে অন্য একটা প্রশ্ন পড়াতে গিয়ে আমি বলে ফেলছি যে প্রথম সার্বভৌম শাসককে, শশাঙ্ক। আচ্ছা, তাহলে গোপাল তো আমরা দেখেছি পাল বংশের প্রতিষ্ঠাতা, ধর্মপাল হচ্ছে গোপালের ছেলে, আর হর্ষবর্ধন যিনি তিনি হচ্ছেন শশাঙ্কের একজন শত্রু ছিলেন। আচ্ছা, এরপরে দেখি 17 পাল বংশের শ্রেষ্ঠ শাসককে। পাল বংশের শ্রেষ্ঠ শাসক হচ্ছে ধর্মপাল। হেমন্ত সেনের মৃত্যুর পর কে ক্ষমতায় আসেন? তাহলে আবার সেন বংশে ঢুকে গেছে। হেমন্ত সেনের মৃত্যুর পরে কে ক্ষমতায় আসেন? ক সামন্ত সেন। সামন্ত সেন তো হবে না, কারণ হেমন্ত সেন হচ্ছে সামন্ত সেনের ছেলে, সামন্ত সেন হচ্ছে হেমন্ত সেনের বাবা, তাহলে সামন্ত সেন তো হবে না। খ লক্ষণ সেন, এটাও হবে না। গ বিজয় সেন। ঘ বল্লাল সেন। এটার উত্তর হবে বিজয় সেন। তাহলে হেমন্ত সেনের পরে হচ্ছে হেমন্ত সেনের ছেলে হলো বিজয় সেন, এরপরে বল্লাল সেন, এরপরে লক্ষণ সেন। আচ্ছা, এরপরে 19 নম্বর প্রশ্ন, সোমপুর বিহার কোন শাসনামলের নিদর্শন? ক গুপ্ত, খ মৌর্য, গ পাল, ঘ সেন। এটা হবে পাল। সোমপুর বিহারের আরো কি কি নাম আছে? সোমপুর মহাবিহারও বলা হয়, পাহাড়পুর বৌদ্ধ বিহার বলা হয়, সোমপুর বৌদ্ধ বিহার বলা হয়। কাজে যেই নামই আসুক তোমরা কনফিউজড হবে না, এটার 2-3টা নাম তোমরা সবগুলোই পড়ে রাখবে। আচ্ছা, 20 সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত? ক ঢাকা, খ পাবনা, গ নওগাঁ, ঘ বগুড়া। এটা কোথায় অবস্থিত? নওগাঁতে অবস্থিত। আর বগুড়ায় কি অবস্থিত? আমরা আগেই বলেছি বগুড়ার মহস্থানগড়ে হচ্ছে পুন্ড্রনগর, যেটা আমরা আগে পড়েছি সেই নিদর্শনগুলো বগুড়ার মহস্থানগড়ে এখন পাওয়া যায়। আচ্ছা, 21 নম্বর প্রশ্ন, শশাঙ্ক কোন ধর্মের উপাসক ছিলেন? ক ব্রাহ্ম, খ শৈব, গ বৈষ্ণব, ঘ বৌদ্ধ। তিনি শৈব ধর্মের উপাসক ছিলেন বা শিবের উনি অনুসরণ করতেন বা অনুসারী ছিলেন। আচ্ছা, 22 কার মৃত্যুর পর থেকে পাল শাসনামলের ক্রমাবনতি ঘটতে থাকে? ক গোপাল, খ ধর্মপাল, গ দেবপাল, ঘ মহিপাল। তাহলে এটা হবে দেবপাল। আগে যেটা বলেছিলাম যে এই প্রথম তিনজন রাজা ছিলেন, তিনজনের পরে থেকে পাল শাসনামলের ক্রমাবনতি ঘটতে থাকে। আচ্ছা, 23 নম্বর প্রশ্ন, অদ্ভুত সাগর গ্রন্থটি কে সম্পূর্ণ করেন? আচ্ছা দেখো, এখানে কিন্তু আমি বলেছি সম্পূর্ণ করেন, লেখেন কিন্তু বলি নাই, তার কারণ আছে। এখানে অপশনগুলো আমরা প্রথমে দেখিনি। ক লক্ষণ সেন, খ বিজয় সেন, গ সামন্ত সেন, ঘ বল্লাল সেন। তাহলে অদ্ভুত সাগর গ্রন্থটি সম্পূর্ণ করেন হচ্ছে লক্ষণ সেন। লক্ষণ সেনের বাবা, অর্থ হচ্ছে বিজয় সেন। বিজয় সেন কিন্তু অদ্ভুত সাগর গ্রন্থটা লিখেছিলেন, কিন্তু এটা কমপ্লিট করেছিলেন হচ্ছে লক্ষণ সেন। আচ্ছা, এরপরে 24 নম্বর প্রশ্ন, সেন বংশের শেষ রাজা কে ছিলেন? ক লক্ষণ সেন, খ বল্লাল সেন, গ বিজয় সেন, সামন্ত সেন। আচ্ছা, তাহলে সেন বংশের শেষ রাজা কে ছিলেন? লক্ষণ সেন ছিলেন সেন বংশের শেষ রাজা। সেন বংশের শেষ রাজা অর্থাৎ লক্ষণ সেনের কিন্তু পতনের কাহিনীটাও ইন্টারেস্টিং। তোমরা কিন্তু এটা 6 অধ্যায়ে পেয়েছো যে বক্তিয়ার খলজি মাত্র 17 বা 18 জন সঙ্গে নিয়ে নদিয়ায় বা লক্ষণাবতীতে, লক্ষণ সেনের যে রাজধানী ছিল তার নামানুসারে লক্ষণাবতী বা লখনৌতিতে তিনি হচ্ছে আক্রমণ করেন। এবং লক্ষণ সেন আসলে তার বাবার মৃত্যুর পরে, তার বাবা হচ্ছে বল্লাল সেন ছিলেন, তো বল্লাল সেনের মৃত্যুর পরে লক্ষণ সেন 60 বছর বয়সে ক্ষমতায় আরোহণ করেন। তো স্বাভাবিকভাবে তিনি কিন্তু অলরেডি তখন বৃদ্ধ হয়ে পড়েছেন, তো তার মধ্যে মৃত্যু ভয় কাজ করে বা তার মধ্যে ক্ষমতা হারিয়ে ফেলার ভয় কাজ করে। তো যখন হচ্ছে বক্তিয়ার খলজি আসতেন, আক্রমণ করলেন, তিনি কিন্তু ভালো মতো খোঁজও নিলেন না যে কতজন নিয়ে আসছে। তো মাত্র 17-18 জনের একটা দলের হাতে তিনি ভয় পেয়ে তার যে রাজপ্রাসাদ ছিল সেটার পেছন দিক দিয়ে পালিয়ে যান। বক্তিয়ার খলজিকে কিন্তু তার যে লক্ষণাবতী ছিল সেটা ক্যাপচার করার জন্য বা সেটা দখল করার জন্য কোনো পরিশ্রমই করতে হয়নি, কারণ লক্ষণ সেন পালিয়ে গিয়েছিলেন। আচ্ছা, এরপরে দেখি আলেকজান্ডার কখন ভারতবর্ষে আক্রমণ করেন? ক
325 খ্রিস্টপূর্বাব্দে, খ 315 খ্রিস্টপূর্বাব্দে, গ 350 খ্রিস্টপূর্বাব্দে, ঘ 327 খ্রিস্টপূর্বাব্দে। এটার উত্তর হবে 327 খ্রিস্টপূর্বাব্দে। নিচের উদ্দীপকটি পড়ো এবং 26 ও 27 নম্বর প্রশ্নের উত্তর দাও। সম্রাট ক এর মৃত্যুর পর রাজ্যে বিশৃঙ্খলা নেমে আসে। বহুদিন অরাজকতার পর রাজ্যবাসী এক যোগ্য ব্যক্তিকে খ কে ক্ষমতায় বসায়। তাহলে 26, খ এর সাথে প্রাচীন বাংলার কোন শাসকের মিল রয়েছে? এর আগেও এরকম একটা প্রশ্ন আমরা দেখেছিলাম বা আমরা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে গোপাল। তাহলে যখনই তোমরা উদ্দীপকে দেখবে যে বিশৃঙ্খলার কথা উল্লেখ করা হয়েছে, অনেক বছর ধরে বিশৃঙ্খলা চলছে, বড় রাজারা ছোট রাজাদেরকে বা বড় রাজারা প্রজাদেরকে অনেক বেশি অত্যাচার করছে, নিপীড়নের সম্মুখীন করছে, এরকম যদি উদ্দীপকে সিনারিও দেয়া থাকে তাহলে বুঝতে হবে যে এটা গোপালের ক্ষমতায় আরোহণ বা মাৎস্যান্বয়ের পরবর্তী সময়টার কথা উল্লেখ করা হচ্ছে। 27, উক্ত পরিস্থিতির সৃষ্টি হওয়ার কারণ: 1, উত্তরাধিকারীর অভাব, 2, যোগ্য শাসকের অভাব, 3, সাম্রাজ্যের দুর্বলতা। নিচের কোনটি সঠিক? তাহলে দেখো, উক্ত পরিস্থিতি মানে মাৎস্যান্যায়। মাৎস্যান্যায় কেন সৃষ্টি হয়েছিল? কারণ শশাঙ্ক যিনি ছিলেন তার কিন্তু কোনো উত্তরাধিকারী ছিল না, তার কোনো ছেলে বা মেয়ের জামাই বা এরকম কেউ ছিল না যারা রাজ্যটার হাল ধরবে। যোগ্য শাসকের অভাব, স্বাভাবিক, ওই সময় হচ্ছে শশাঙ্কের পরে কোনো যোগ্য শাসক ছিল না, উত্তরাধিকারীও ছিল না, যোগ্য শাসকও ছিল না, এবং সাম্রাজ্যের দুর্বলতা, তার সাম্রাজ্যের মধ্যে কিন্তু মানে অন্তর্কন্দল ছিল, যে কারণে একজন আরেকজনের সাথে যুদ্ধ বিগ্রহ করে তাদের যে শান্তিটা ছিল সেটা নষ্ট করেছিল, যে কারণে মাৎস্যান্যায়টা হয়েছিল। তাহলে এইখানে উক্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণ হিসেবে আমরা প্রত্যেকটাকেই উল্লেখ করতে পারি। আচ্ছা, 28, কার মৃত্যুর পর বাংলার ইতিহাসে অন্ধকারময় যুগের সূচনা হয়? শশাঙ্ক। আচ্ছা, 29, বর্মদের রাজধানী কোথায় ছিল? বর্মদের রাজধানী কোথায় ছিল? আচ্ছা, ক বিক্রমপুর, খ দিনাজপুর, গ বগুড়া, ঘ ময়নামতি। তাহলে এই টাইপ প্রশ্ন তোমরা মানে উত্তর কেমনে মনে রাখবা? ব দিয়ে শুরু হয়েছে, তাহলে ব দিয়ে যেটা আছে সেটাই উত্তর, বিক্রমপুর। এর আগের ক্লাসেও আমরা বলেছিলাম যে মায়া সভ্যতা, মায়া সভ্যতা কোথাকার সভ্যতা ছিল? মায়া সভ্যতা হচ্ছে মেক্সিকোর। তাহলে এরকম তোমাদের একটু মনে রেখে রেখে বা এই যে একটা মানে কোরিলেশন স্থাপন করে একটার সাথে আরেকটা মিল রেখে তোমাদেরকে পড়তে হবে, নাহলে তো ইতিহাসে অনেক ইনফরমেশন তোমাদের মনে থাকবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, এরপরে দেখি 30 নম্বর, প্রাচীন বাংলার শাসনকার্য পরিচালনার জন্য প্রতিটি বিভাগে নিযুক্ত থাকতো একজন ক অধ্যক্ষ, খ মন্ত্রী, গ অমাত্য, ঘ রাজা। তাহলে এখানে উত্তরটা কি হবে? অধ্যক্ষ। তাহলে প্রাচীন বাংলার শাসন ব্যবস্থায় বিভিন্ন বিভাগ, ওই যে আমরা এর আগে গুপ্ত শাসনামলের বিভাগ থেকে জেলা, জেলা থেকে উপজেলা, এরকম একটা স্তর বিন্যাস পড়লাম না? তো সেই সময় শাসন কার্য পরিচালনার জন্য প্রত্যেকটা বিভাগে একজন দপ্তরের প্রধান থাকতেন বা অফিসের প্রধান থাকতেন আর কি, তাকে বলা হতো অধ্যক্ষ। তারা আসলে রাজার সরাসরি অধীনে থাকতেন এবং সরাসরি অধীনে থেকে তারা অফিসিয়াল কাজগুলো বা দপ্তরের কাজগুলো সম্পাদন করতেন। আচ্ছা, এরপরে দেখি 31 নম্বর, পাল যুগে প্রশাসনিক কাজের জন্য ছিল বিচার বিভাগ, পুলিশ বিভাগ, গুপ্তচর বাহিনী। তাহলে নিচের কোনটা সঠিক? প্রত্যেকটাই সঠিক, পাল যুগে প্রত্যেকটাই ছিল, গুপ্তচরও ছিল, পুলিশ বাহিনীও ছিল, বিচার বিভাগও ছিল। আচ্ছা, 32 নম্বর, শালবন বিহার কে নির্মাণ করেন? ক বোধিভদ্র, খ দীপঙ্কর, গ ধর্মপাল, ঘ শ্রী ভবদেব। এটার উত্তর হবে শ্রী ভবদেব। আচ্ছা, 33, প্রাসীয় জাতির রাজধানী কোথায় ছিল? ক পালিবোথরা, খ পাঞ্জাব, গ কাশ্মীর, ঘ কুচবিহার। এটার উত্তর হবে পালিবোথরা। পালিবোথরার জায়গায় যদি এটা লেখা থাকে পাটলিপুত্র, এটাও কিন্তু সঠিক। হ্যাঁ, আচ্ছা, 34, স্বাধীন বঙ্গরাজ্যের অবস্থান ছিল: 1 পুন্ড্রনগরের পূর্বে, 2 দক্ষিণ পূর্ব বাংলায়, 3 পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চলে। এখানে প্রত্যেকটাই সঠিক। আচ্ছা, শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল? এর আগেও আমরা আলোচনা করেছিলাম যে শশাঙ্ক গৌড়ের তার রাজধানী স্থাপন করেছিলেন, কিন্তু ওটার স্পেসিফিক নাম হচ্ছে কর্ণসুবর্ণ। আচ্ছা, এরপরে চলে যাই 35, দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের লেখক কে? ক চৈতন্য ঠাকুর, খ বল্লাল সেন, গ সন্ধ্যাকর নন্দী, ঘ লক্ষণ সেন। এই দুইটা গ্রন্থের লেখক হচ্ছেন
লক্ষণ সেনের বাবা বল্লাল সেন। আচ্ছা, এরপরে দেখি 36, বাংলা সেন বংশের শাসন কত কাল স্থায়ী ছিল? ক প্রায় 50 বছর, খ প্রায় 100 বছর, গ প্রায় 150 বছর, ঘ প্রায় 200 বছর। এটার উত্তর হবে প্রায় 150 বছর। আচ্ছা, এরপরে দেখি 37, খড়গ রাজবংশের অধিকৃত অঞ্চল হলো ত্রিপুরা, নোয়াখালী, দিনাজপুর। নিচের কোনটা সঠিক? ক এ বলছে 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। তাহলে খড়গ রাজবংশের অধিকৃত অঞ্চল, এরকম কোয়েশ্চেনগুলোতে অপশন দেখলেও কিন্তু অনেক কিছু বোঝা যায়। দেখো, ত্রিপুরা আর নোয়াখালী, আমরা যদি প্রাচীন বাংলার মানে মানচিত্রের দিকে তাকাই বা এখনকার মানচিত্র দেখলেও বোঝা যায় যে এই দুইটা অঞ্চল কিন্তু কাছাকাছি। দিনাজপুর কোন দিকে? দিনাজপুর একদম উত্তরে, একদম ওপরের দিকের একটা জায়গা। তাহলে খড়গ রাজবংশের অধিকৃত অঞ্চল অবশ্যই কাছাকাছি যে দুইটা, সে দুইটাই হবে। তাহলে 1 ও 2 হচ্ছে উত্তর। আচ্ছা, এরপরে দেখি 38 নম্বর, দেববংশের রাজাগণ হলেন 1 শ্রী শান্তিদেব, 2 শ্রী বিজয়দেব, 3 শ্রী আনন্দদেব। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। তাহলে এটার উত্তর কি হবে? প্রত্যেকেই দেববংশের শাসক ছিলেন, শ্রী শান্তিদেব, শ্রী বিজয়দেব এবং শ্রী আনন্দদেব। আচ্ছা, এরপরে যাই, নিচের অনুচ্ছেদটি পড়ে 39 নম্বর প্রশ্নের উত্তর দাও। বহির্গত ক বংশের লোকরা শিল্পাঞ্চলে তাদের বসতি স্থাপন করেন। প্রথম জীবনে ক বংশের লোকরা ধর্মগুরু হিসেবে কাজ করলেও পরবর্তীতে তারা পেশা পরিবর্তন করেন এবং শিল্পাঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তার করেন। তাহলে এখানে 39 নম্বর প্রশ্ন এটা। আচ্ছা, অনুচ্ছেদে ক বংশের সাথে নিচের কোন রাজবংশের সাদৃশ্য রয়েছে? ক বর্মবংশ, খ চন্দ্রবংশ, গ পাল বংশ, ঘ সেন বংশ। এটার উত্তর হবে সেন বংশ। সেন বংশের যারা শাসক ছিল তারা কিন্তু যখন বাংলায় এসেছিল তারা শাসন করার জন্য আসে নাই, তারা হচ্ছে ব্যবসা বাণিজ্য করতে, এবং তারা এসেছিল দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে। কর্ণাটক, এই নামটা মনে রাখতে হবে। কর্ণাটক, কর্ণাটক কোথায়? দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে কর্ণাটক থেকে তারা এসেছিল। আচ্ছা, তারা কিন্তু রাজ্য স্থাপন করার জন্য বা রাজ্য শাসন করার জন্য আসে নাই, তারা এসেছিল হচ্ছে ব্যবসা বাণিজ্য করার জন্য, এবং তারা ব্রাহ্মণ ছিল ধর্মের দিক দিয়ে। তো যেহেতু বাংলায় পাল শাসন আমলের সময় আস্তে আস্তে তাদের দ্বারা ইনফ্লুয়েসড হয়ে অনেকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিল, তারা চেয়েছিল যে এই জায়গাটাতে আবারও হিন্দু ধর্মটাকে পুনঃপ্রতিষ্ঠা করতে। তো এখানে কিন্তু প্রথমে তারা রাজ্য শাসন করার জন্য আসেনি, তারা যেটা বললাম যে তারা কিন্তু অন্য উদ্দেশ্যে এসেছিল, এবং আস্তে আস্তে যখন তারা দেখলো যে পাল বংশ দুর্বল হয়ে যাচ্ছে, পাল বংশে কোনো যোগ্য বা দক্ষ শাসক নাই, তখন তারা এসে রাজ্য শাসন করা শুরু করলো। তাহলে এটা হবে সেন বংশ। আচ্ছা, লাস্ট প্রশ্ন, 40 নম্বর প্রশ্ন। আচ্ছা, নিচের অনুচ্ছেদটি পড়ে 40 নম্বর প্রশ্নের উত্তর দাও। অনেক ইতিহাস গবেষণা করে দেখতে পেল যে প্রকৃতিগত কারণে বাংলায় সেই প্রাচীনকাল হতে বিভিন্ন বিদেশি শক্তির আবির্ভাব হয়, যাদের আক্রমণের ফলে অনেক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের সৃষ্টি হয়। তেমনি বিদেশি শক্তির আক্রমণে গুপ্ত সাম্রাজ্য ভেঙে বলয় গড়ে ওঠে বঙ্গ ও গৌড় নামে স্বাধীন রাজ্য। আচ্ছা, তাহলে অনুচ্ছেদে কাদের আক্রমণের কথা বলা হয়েছে? ক হুনদের, খ শকদের, গ কুষাণদের, ঘ গ্রিকদের। এটার উত্তর হবে ক হুনদের। আচ্ছা, তাহলে আমরা আজকে পড়ে ফেললাম চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ 40টা এমসিকিউ। এর পরের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো। সেই ক্লাসটা মিস না করতে চাইলে তোমরা এখনই সাবস্ক্রাইব করো এবং আমাদের পেজটি আর আমাদের চ্যানেলটিতে রেগুলার চোখ রেখো। সবাইকে আল্লাহ হাফেজ।